সাহেব বিএনপির চেয়ারপারসন, তিনি বাংলাদেশে আসার পর থেকেই তার যারা শত্রু, বিরোধী পক্ষ প্রাণান্ত চেষ্টা করছেন তাকে হেয় করার, ছোট করার, বেইজ্জতি করার। এক্ষেত্রে তার যে অতীত ব্যাকগ্রাউন্ড, সেই অতীত ব্যাকগ্রাউন্ডের ছোট ছোট বিষয়গুলো, ভুলে যাওয়া বিষয়গুলো বা যে বিষয়গুলো মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে, সেই বিষয়গুলো আবার নতুন করে সামনে আনা হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আজকের সেই ভিডিওতে ইন ডিটেলস বলবো না, অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু সাম্প্রতিক সময় তার লেখাপড়া নিয়ে, বিশেষত প্রাতিষ্ঠানিক যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বেশিরভাগ সমালোচনাকারী নির্মম এবং নিষ্ঠুরভাবে বলার চেষ্টা করছেন যে তিনি একেবারেই মন্দ ছাত্র ছিলেন। মানে ভালো ছাত্র তো দূরের কথা, মন্দ ছাত্র বলতে যা বোঝায়, ধরুন লেখাপড়ার প্রতি ভীষণ রকম অমনোযোগী, তারপর ক্লাসে কখনো তিনি হাজির হতেন না, বা হলেও তিনি একাধিকবার ফেল করেছেন, কোনো কিছু শেখার ব্যাপারে তার কোনো রকম আগ্রহ ছিল না, এবং প্রায় সব ক্লাসে তিনি ডাব্বা মেরেছেন। এইভাবে ধাক্কাতে ধাক্কাতে অনেকগুলো স্কুল, কলেজ এগুলো সব পাড়ি দিয়ে তারপর তিনি সাকুল্যে এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেছেন। আর সেই ইন্টারমিডিয়েট পাশ করতে গিয়ে অনেকগুলো কলেজ এবং অনেকগুলো যাকে বলা হয় স্কুল তিনি সেখানে তাকে পরিবর্তন করতে হয়েছে বলে তার যারা অনেক শুভার্থী পরিচয় দানকারী, মানে কেউ হয়তো বলছেন আমি তার কুটুম্ব হই, কেউ বলছেন আমি তার আত্মীয় হই, কেউ বলছেন আমি তার ক্লাসমেট, ইত্যাদি ইত্যাদি আরও নানা কিছু। তো এগুলো নিয়ে নানা রকম বিতর্ক চলছে এবং সবাই বলার চেষ্টা করছে যে এর হাতে যদি রাষ্ট্র পড়ে, সে রাষ্ট্রের সর্বনাশ ঘটে যাবে, আর এ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের আর ইজ্জত বলে কিছু থাকবে না। এনসিপির নেতৃবৃন্দ থেকে শুরু করে, মানে এই তরুণ প্রজন্মের যারা নেতা তারা থেকে শুরু করে একেবারে বুড়া বুড়া দাড়ি চুল যাদের পেকে গেছে, তারাও তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছেন। আজকের এই ভিডিওতে আমি একটি শব্দ তারেক রহমান সাহেবের পক্ষে বলবো না, কিন্তু আমি শুধু যে জিনিসটা বলতে চাই সেটা হলো রাজনীতি এমন একটা বিষয় যে বিষয়টি মূলত রাজরক্ত বা রাজনীতির লিগেসি, এই দুটো বিষয় লাগে। যেখানে রাজতন্ত্র রয়েছে সেখানে রাজার রক্ত থাকতেই হবে। এমন ঘটনা ঘটেছে, তারেক রহমান সাহেব তো এখন 60 বছরের একজন পৌর মানুষ, ইন্টারমিডিয়েট পাস, অ্যাটলিস্ট তো মানে কলম দিয়ে দস্তখত করতে পারেন। কিন্তু এমনও ঘটনা ঘটেছে, বড় সাম্রাজ্য, বাংলাদেশের চাইতে 100 গুণ বড়, এই সাম্রাজ্যের রাজরক্তের ধারক একজন অবোধ শিশু নয়, মানে মাতৃগর্ভে এসেছে, মানে এমন অবস্থায়, মানে মহারানী বা রাজরানী প্রেগন্যান্ট হয়েছেন, এমন অবস্থায় রাজা মারা গেছেন। ওই যে প্রেগন্যান্ট হয়েছেন তাকে প্রতিভূ মনে করে রাজসিংহাসন খালি রাখা হয়েছে, রাজকর্ম চলেছে। তারপর ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে 15 বছর পর্যন্ত তিনি সেই যে রাজকুমার, তিনি সেই রাজর্ষি যিনি রয়েছেন বা রাজগুরু যিনি রয়েছেন তার অধীনে সবকিছু শিক্ষা গ্রহণ করে তিনি সিংহাসনে বসেছেন। এরবারে 1 বছরের 6 মাসের এমনকি 1 মাসের নবজাতক রাজরক্তের ধারক হয়ে সিংহাসনে বসেছেন। অসংখ্য ঘটনা হয়েছে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না রাজরক্তের ব্যাপারে। দ্বিতীয়ত হলো যে রাজনীতির লিগেছি, অর্থাৎ যেখানে রাজতন্ত্র নেই, যে কোনো একটা সিস্টেমে সেখানে চলছে, সেটা ধরুন প্রাচীন গ্রিক রীতি কিংবা রোমান সাম্রাজ্যের যে প্রাথমিক দিকে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্র জুলিয়াস সিজারের আগ পর্যন্ত প্রায় 700 বছরের গণতন্ত্র। তো সেই গণতান্ত্রিক সিস্টেমে দেখা গেল যে সিনেটর যিনি হচ্ছেন, কনসাল জেনারেল হচ্ছেন, সবারই একটা পারিবারিক ট্র্যাডিশন লাগতো। তো সেই এলিট পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কখনোই 700 বছরের যে রোমান ডেমোক্রেসি, সেই রোমান ডেমোক্রেসি কখনো যেতে পারেনি। একইভাবে ইংল্যান্ডে টিল নাও, এখন পর্যন্ত ইংল্যান্ডের যে অভিজাত সম্প্রদায়, রাজনীতি ঘুরে ফিরে তাদের মধ্যেই আছে। বাইরে থেকে হয়তো আশ্চর্যজনকভাবে কেউ হয়তো আসেন, কিন্তু এদের সঙ্গে কোনো পার্সেন্টেজে পড়ে না। সেখানে লর্ডসভার সদস্য কিংবা হাউস অব কমন্সের যারা সদস্য হন, অলমোস্ট সবাই একটি পারিবারিক লিগেসি ধারণ করেন, এছাড়া সম্ভব নয়। একান্ত ব্যক্তিগতভাবে তৃণমূল থেকে বেড়ে উঠে হাউস অব কমন্সের সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এইরকম ব্রিটেনের ইতিহাসে খুব অল্প। আমেরিকাতে একই অবস্থা, যারা গত 200 বছরে আমেরিকার যাকে বলা হয় রাষ্ট্রপতি হয়েছেন, গিয়ে দেখেন যে প্রায় সবারই হাতে গোনা 2-1 জন ছাড়া লিগেসি আছে, বিশাল বিশাল লিগেসি রয়েছে।
তো কাজেই যারা বলছেন রাজনীতিতে খুব বেশি শিক্ষা দীক্ষা লাগে, আপনি দেখুন যে আমাদের অতীতে যারা খুব সফল রাজন্য ছিলেন এই স্বাধীন বাংলাদেশে, বঙ্গবন্ধু ওয়াজ এ জাস্ট নর্মাল গ্রাজুয়েট, সাধারণ গ্রাজুয়েট ছিলেন। তারপর তিনি এলএলবি পাশ করেছেন কিন্তু প্র্যাকটিস করেননি, বা এলএলবির ছাত্র ছিলেন এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন। এরপরে যদি আপনি ধরেন জিয়াউর রহমান সাহেব, তো আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব যখন মানে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলেন ওই সময়টিতে সম্ভবত মানে এসএসসি মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বা মানে সেনাবাহিনী কমিশন র্যাঙ্কে যাওয়া যেত। এখন ইন্টারমিডিয়েট পাশ করে সেখানে যেতে হয়। তো এখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে যদি এখনকার জমানা ধরি, তাদের জমানা বাদ দেন, ইন্টারমিডিয়েট পাশ করে ঢুকেন এবং সেনাবাহিনী যে 2 বছর 24 মাস তারা ট্রেনিং দেয়, এই সময়টিতে তাদেরকে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে কি হলো, এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান সাহেব হাইয়েস্ট গ্রাজুয়েট ছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি নর্মাল পাস কোর্সে বিএ পাস করেছেন এবং তারও রেজাল্ট খুব বেশি ভালো নয়। তারপরে মাস্টার্স করেছেন বাংলাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর বেগম খালেদা জিয়া শুধুমাত্র এসএসসি পাস। এখন শুধুমাত্র এসএসসি পাস বেগম খালেদা জিয়া, আপনি গিয়ে দেখেন যে তিনি যে রাজনীতিতে সফল হয়েছেন এবং সেই এসএসসি পাস হওয়ার কারণে তার ক্যাবিনেটে আশেপাশে যত শিক্ষিত, সম্ভ্রান্ত, মর্যাদাবান লোকজনের সমাবেশ তিনি ঘটাতে পেরেছিলেন, তার সঙ্গে কেবলমাত্র বঙ্গবন্ধুর ক্যাবিনেটের তুলনা করা যেতে পারে। অর্থাৎ যে কোনো ক্যাবিনেটের চাইতে বেগম জিয়ার ক্যাবিনেট লেখাপড়া জানা, শিক্ষিত, সজ্জন, রাজনীতি বিশারদ ছিলেন। কাজে এখানে আসলে একজন মানুষ তার যে উইল ফোর্স, তার ভিতরে যদি বাই বর্ন মানে জন্মগতভাবে অপরাধ করার প্রবণতা না থাকে এবং তিনি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হন, পাগল নিরোর মতো, সম্রাট ক্লডিয়াস নিরোর মতো পাগল না হন, অথবা তিনি সেই দস্যু বাদশাহে সাক্ষ্য আফগানিস্তানের এক বিরাট ডাকাত, হঠাৎ করে সেই সিংহাসনে তিনি বসে পড়েছিলেন, এইরকম যদি না হন, তাহলে প্রধানমন্ত্রীর পদ, রাজার পদ, প্রেসিডেন্টের পদ, যেটি সরকারের প্রধান এক্সিকিউটিভ হোক না কেন, তার আশেপাশে এরকম একটা সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেমের মধ্যে তিনি ভালো কাজ করতে পারেন। এখানে যে কোনো সরকারের প্রধান ব্যক্তি তাকে যদি ভালো করতে হয়, সবার আগে তার এ গ্রুপ অফ জুয়েলস লাগবে, 9 জুয়েলস, 10 জুয়েলস বা 12 জুয়েলস। পৃথিবীর সব রকম শাসন ব্যবস্থা এবং পৃথিবীর সকল অঞ্চলে যারা খুব সফল হয়েছেন তাদের বড় একটা লাইব্রেরি ছিল, বাইতুল হিকমা ছিল রাজাদের। রাজা হয়তো পড়াশোনাই করতে পারতেন না, কিন্তু তারা অনেক পণ্ডিত ছিল, তারা ওই লাইব্রেরি থেকে তাকে পড়ে পড়ে শোনাতেন। সম্রাট আকবরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। দ্বিতীয়ত হলো তাদের আশেপাশে মন্ত্রী মিনিস্টার রূপে, আমির উমরা রূপে, উজির নাজির রূপে বড় বড় পণ্ডিত ব্যক্তি, কখনো কখনো বিদেশি বিশেষজ্ঞ ছিল। ইবনে বতুতা যেমন চিফ জাস্টিস ছিলেন, তো ওই জমানাতে তার মতো বুদ্ধিমান লোক খুব অল্প ছিল। কার ছিলেন? মোহাম্মদ বিন তুগলকের। তো এরকম অনেক বিদেশি, হিউয়েন সাং থেকে শুরু করে চীনা পরিব্রাজক যারা ছিলেন আমাদের বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষে এসেছেন, তারা সবাই স্বল্প সময়ের জন্য হলেও রাজকর্মে অংশগ্রহণ করেছেন। এইভাবে ইবন নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতে ফরাসি সেনাপতি ছিলেন শিফরে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের কি লেখাপড়া করেছেন, কি পাশ দিয়েছেন, এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো যে তিনি জ্ঞান এবং জ্ঞানী এই দুটো বিষয় সম্পর্কে তার ধারণা আছে কিনা। অর্থাৎ তিনি মোটামুটি একজন জ্ঞানী, একেবারে মোটামুটি একজন জ্ঞানী, কিন্তু তিনি কারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে তিনি চিনতে পারেন। তিনি যদি কেবলমাত্র জ্ঞানী লোকদেরকে চিনতে পারেন, এটা তার প্রথম যোগ্যতা। দ্বিতীয়ত হলো যে কিছু মানুষ আছে বোকা, নির্বোধ, হিংসুটে, তারা জ্ঞানী লোকদের সাথে শত্রুতা করে, লেখাপড়া জানা লোক দেখলেই তাদের মেজাজ গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায় এবং ঝেঁটিয়ে ঝেঁটিয়ে তার রাজ্য থেকে জ্ঞানী লোকদেরকে তারা তাড়িয়ে দেয়। যেমন হীরক রাজার দেশের যে রাজার কাহিনী বলা হচ্ছে ওই রকম। তো তারেক রহমান সাহেব তার আশেপাশে যারা আছেন, আপনি তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন, পরিবেশ দেখেন, পরিস্থিতি দেখেন, সেখানে কি মনে হয় যে তিনি কি জ্ঞানী গুণী লেখাপড়া জানা মানুষ, তাদেরকে অবজ্ঞা করেন, অপমান করেন, দূর দূর করে তাড়িয়ে দেন, নাকি তাদের একটা সমাবেশ ঘটান? সেক্ষেত্রে তার ইন্টারমিডিয়েট পাস, এটার পরিবর্তে তার স্ত্রী যে অত্যন্ত উচ্চশিক্ষিতা, এবং সে উচ্চশিক্ষিতা মানে মেডিকেল থেকে ডাক্তারি পড়া বাংলাদেশে তো জানেন তার বিষয় নয়। তার বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন, মানে জুবাইদুর রহমানের। তো সেখান থেকে আবার ইংল্যান্ডে গিয়ে তিনি ও বাংলাদেশে থেকে আবার তিনি বিসিএস পাস করেছেন। বিসিএস পাস করতে জানেন তার বিষয় নয়, আবার বিসিএস পাস করে চাকরি করেছেন। বিদেশে গিয়ে আবার উচ্চতর ডিগ্রি নিয়েছেন, সেটা এফসিপিএস ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি তিনি সেখানে নিয়েছেন। এবং ইংল্যান্ড থেকে ডক্টরেট করা বা এফসিপিএস করা, এফআরসিএস করা যে উচ্চতর ডিগ্রিগুলো রয়েছে, এগুলো চারটিখানি কোনো বিষয় না, সেই কাজগুলো তিনি করেছেন। তো সেই কাজগুলো করার পরে যেটা হয়, স্বামী যদি ভ্যাগাবন হয়,
বেকুব হয়, আমরা যাকে বলি অথর্ব গর্দভ হয়। তো এরকম উচ্চশিক্ষিতা যারা রমণী, তারা সঙ্গত কারণে উদ্যত হন, অহংকারী হয়ে পড়েন এবং স্বামীকে ছাগলের মতো ঘুরাতে থাকেন। এখন এক্ষেত্রে তারেক রহমান সাহেব এবং বেগম জুবাইদা রহমান, তাদের দুজনের আপনি রসায়ন দেখেন। আমরা তো জুবাইদুর রহমানকে দীর্ঘদিন দেখেছি, কখনই কি তার আচার আচরণে দেখেছেন যে তারেক রহমান সাহেবকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোন রকম ন্যূনতম সিমটম তার বা তার কন্যার আছে? তার কন্যা তুচ্ছ শিক্ষিতা, তিনি ব্যারিস্টার এট ল। তো আপনি শিক্ষা মানে একটা জিনিস, আর শিক্ষা এটা মানুষকে প্রচন্ড অহংকারী করে তোলে। তো সন্তান যদি শিক্ষিত হন, বাবা যদি লেখাপড়া না জানেন, বেকুব হন, তাহলে সন্তান বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, এতে কোনো সন্দেহ নেই। স্ত্রী করেন, মাকে অনেক সময় শিক্ষিত সন্তানরা ধমক দেয়, তুমি কি বুঝো, চুপ করো। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে পারিবারিক যে বন্ডেজগুলো রয়েছে, পরিবারের যে গজনী তার আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে তার যে সম্পর্কটা, সেখানে আপনি দেখুন যে তারেক রহমান সাহেবের মর্যাদাটা কি অসম্মানিত বা যাকে বলা হয় আপনার কাছে খুব অসামঞ্জস্যপূর্ণ মনে হয় কিনা। আমি যতটুকু দেখেছি সেখানে মনে হচ্ছে যে পরিবারের সব লোকজন তাকে ভালোবাসেন, মান্যগণ্য করেন এবং সমাজে চলতে গিয়ে সবসময় পুরুষ হিসেবে, নেতা হিসেবে, সম্মানিত ব্যক্তি হিসেবে তার অর্থাৎ তারেক রহমান সাহেবের মর্যাদাকে পরিবারের লোকজন আপহোল্ড করেন। এটা আমার কাছে মনে হয়েছে। তো কাজেই কেবল ইন্টারমিডিয়েট পাস করেছেন বা অতীতে যে কোনো একটা বদনামের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন, সেটা অনভিজ্ঞতা প্রসূত হতে পারে, সঙ্গদোষে লোহা ভাসে এরকম হতে পারে, মন্দ লোকের সংস্পর্শ মানুষকে খারাপ করে ফেলতে পারে, অনেক সময় শয়তানের ধোঁকাবাজিতে মানুষ খারাপ কাজ করে ফেলতে পারে। কিন্তু মানুষ যদি অনুশোচনা করে, তারপরে শেষে অতীতের অভিজ্ঞতা থেকে তারা অভিজ্ঞতা সঞ্চয় করে এবং নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে দেখা গেল যে তার যে আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, ওটি পৃথিবীর জন্য খুবই উপকারী হয়ে পড়ে। মন্দ কাজ এমন একটা বিষয়, যে কোনো মন্দ কাজ আপনাকে আকর্ষণ করবে, সেটা অর্থ লোভ বলেন, নারীর প্রতি আপনার কামনা বাসনা বলেন, তারপরে ঘুষ দুর্নীতি বলেন, ক্ষমতার দাপট বলেন, যা কিছু বলেন। কিন্তু কেউ যদি এই কাজগুলো একবার করে ফেলে, করার ফলে তার যদি এটা শিক্ষা হয় এবং সে যদি বুঝতে পারে যে এই জিনিসগুলো ভালো না, তাহলে ওই লোকের দ্বারা ভবিষ্যতে এত ভালো কাজ হয় ক্ষেত্র বিশেষে, এটি বলার মতো নয়। তো এক্ষেত্রে যারা বদনাম করতে চান, তাদের কাছে যদি এরকম তথ্য উপাত্ত থাকে, তাহলে বলতে পারেন যে না, সেই কাজগুলো সে এখনো করছে। আর যদি তথ্যপত্র না থাকে, যদি বদনাম মনে করেন যে কারোর বিরুদ্ধে গিবত করা এটা একটা কবিরা গুনাহ। থার্ডলি হলো যে এখন তিনি কি করছেন, এখন তিনি নামাজ কালাম পড়েন কিনা, নিচু ভাষায় কথা বলেন কিনা, ভদ্রোচিত আচরণ করেন কিনা, তো তার পোশাক, ড্রেস কোড ইত্যাদির মধ্যে শালীনতা বজায় তিনি রাখেন কিনা, ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু একটা মানুষকে মূল্যায়ন করা যায়। তো সেই দিক থেকে আমরা যে দুর্ভাগা জাতি, আমরা সবসময় করি কি, যে গাছে বসি সে গাছের ডাল কাটতে থাকি। এখন আমাদের দেশে রাজনীতির অঙ্গনে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, সেটা তারেক রহমান সাহেব বলেন, ডক্টর শফিকুর রহমান বলেন, অন্যান্য যে সকল ধরুন বিএনপি, তারপরে জামাত, এরপরে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কেন্দ্র করে যে লোকগুলোকে এই মুহূর্তে আপনারা দেখছি, মূলত রাজনীতির সার্কেলে এদের বাইরে রাতারাতি যাওয়া সম্ভব নয়। রাতারাতি গেলে আবার সে আওয়ামী লীগের কাছে যাবেন, আওয়ামী লীগে যারা আসবে তাদেরকে তো আপনারা দেখেছেন, চিনেন। তো কাজে আমরা যদি প্রত্যেকটা মানুষকে ছোট করতে থাকি, অপমানিত করতে থাকি, লাঞ্ছিত করতে থাকি, তাহলে এই দেশ কারা চালাবে? মহান আল্লাহ আমাদের সবাইকে। আমাদের এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলি, এখানে একটা কথা বহুল প্রচলিত, কি জানেন তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আর সেটাই কিন্তু করে দেখাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য ভারত। অনেকে ভাবছে এই যে কূটনীতিকদের যে পরিবারকে তুলে নিয়ে চলে গেল ভারত, এবং সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে বড় বড় আধিকারিকরা 9-10 জন তাদের মধ্যে থেকে গোপনে ভারতে পৌঁছে গেল। এছাড়া আজকের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প কি বলেছে যে বাংলাদেশে যেই আমেরিকানরা রয়েছে তারা যেন সমঝে বুঝে থাকে, কারণ এই 12ই ফেব্রুয়ারি ভোটের আগে বড় বড় ঘটনা ঘটতে পারে। এগুলো ভেবে অনেকেই ভাবতে পারেন যে ভারত হয়তো বাংলাদেশে আক্রমণ করতে পারে। এছাড়া আরও যেই বড় ব্যাপার সেটা হচ্ছে চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরে নিয়েছে ভারত, সমস্ত জায়গাতে সেনাবাহিনী তৈরি। আমাদের বেঙ্গলের যে বর্ডার সেটা রক্ষা করে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। অন্যদিকে বাকি মেঘালয়, তারপরে ত্রিপুরা, খানিকটা মণিপুর, মিজোরাম, এই জায়গাগুলো আসাম রাইফেলস দেখে, তারা তৎপর। এছাড়া চিকেন নেককে ঘিরে 3খানা গ্যারিসন তৈরি হয়েছে, সেখানে আবার আমাদের প্রস্তুত রয়েছে ভৈরব বাহিনী। আর এই ভৈরব বাহিনী হচ্ছে মারাত্মক, একেবারে খুংখার যাকে বলা হয়।
অন্যদিকে হাসিমারাতে যেরকম আমাদের রাফেল ইনস্টল করা আছে আছে সুকোই 30 MKI, অন্যদিকে আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানকার এয়ারপোর্টগুলোতেও আমাদের এয়ারফোর্স প্রতি মুহূর্তে তৎপর। একটা চকলেট বোম যদি ভারতের সীমান্ত পেরিয়ে প্রবেশ করে তাহলে 1000খানা, 1000টা বোধহয় প্রয়োজনই হবে না, একটা ব্রহ্মোস যথেষ্ট। তাও কথার কথা বলে রাখলাম যে তার এগেনস্টে 1000টা জবাব দেওয়ার তৈরি করে রেখেছে ভারত। কিন্তু অনেকে ভাবছে এই যে এতগুলো ব্যাপার ঘটিয়ে রেখেছে, সেখানে বাংলাদেশে কি ভারত আক্রমণ করতে